সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন। পুরো আয়োজন জুড়ে আছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় রাজনীতি এখন। রাজনীতি এখন নিয়ে আমি আলোচনা করব। আমার সঙ্গে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। আছেন রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, স্বাগত জানাই এই আয়োজনে। আছেন ডাক্তার জাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরিক ঐক্য, স্বাগত জানাই আপনাকে এই আয়োজনে। 5 আগস্টের পর সবচেয়ে বড় সমাবেশ করেছে হেফাজতে ইসলাম আজকে, আপনারা জানেন। সেখানে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল সহ 12টি দাবি তারা তুলেছেন। মূল দাবিগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ের একটি প্রতিবেদন এই মুহূর্তে আমার হাতে আছে, মনিরুল ইসলাম মিন্টু সহকর্মী, তিনি এটি কভার করেছেন, সেটা একবার দেখে আসতে চাই। দীর্ঘ এক যুগ পর হেফাজতে ইসলামের মহাসমাবেশ। ফজরের নামাজের পর থেকেই সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন। একে একে জেলা, মহানগর এবং কেন্দ্রীয় কমিটির শতাধিক নেতা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশ এখন বহুমুখী সংকটে। আওয়ামী লীগ এবং ভারতের ষড়যন্ত্র থেমে নেই। এই অবস্থায় মানবিক করিডোরের নামে ভূ রাজনৈতিক লড়াইয়ে দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করতে দেওয়া হবে না। নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না। যে নারী নামের হিজড়াগুলোই দুঃসাহস করেছে, গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশন কোরআন বিরোধী প্রতিবেদন দাখিল করেছে বলে দাবি করেন বক্তারা। ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে, ধর্মীয় উত্তরাধিকার বিধান, পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। সমাবেশে জাতীয় নাগরিক কমিটি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ এবং আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান যোগ দেন। ডক্টর ইউনূস সরকারের প্রতি আমার বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে পরামর্শ থাকবে, আপনারা অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করবেন না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। এক পর্যায়ে 4 দফার পাশাপাশি 12 দফাও ঘোষণা করা হয়। ধর্মপ্রাণ গণমানুষের ঈমান আমল রক্ষার্থে বহুত্ববাদ নামক আত্মঘাতী ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে। সমাবেশের শেষ দিকে আসে বৃষ্টি। এরই মধ্যে ঘোষণা করা হয় হেফাজতে ইসলামের পরবর্তী কর্মসূচি। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করা হবে। আগামী 23 মে শুক্রবার বা জুমা এই 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর একটি প্রতিবেদন ছিল আমাদের কাছে আজকের যে হেফাজতে ইসলামের সমাবেশ, সেটি নিয়ে একটু আলোচনা শুরু করি। জনাব রহিন হোসেন প্রিন্স, অনেকগুলো দাবি ছিল, 12টি দাবি ছিল, তার মধ্যে মূল দাবি ছিল 4টি। বিশেষ করে অনতিবিলম্বে হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার করতে হবে, সেটি তাদের মূল দাবির মধ্যে একটি ছিল। আপনারা দেখছিলেন যে নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে, সেটিতে বিশেষ গুরুত্ব দিয়ে তারা বলছেন। এবং 23 মে যে নতুন করে আবারও সমাবেশ ডেকেছেন, সেখানকারও মূল যে প্রতিপাদ্য তার মধ্যে এটি একটি। একটু জানতে চাইব, নারী সংস্কার কমিশন বাতিল আসলে কি সমাধান দেবে? তারা বলছেন যে এটা একেবারে, তারা যেটি বলছেন যে নারী সংস্কার কমিশন ধর্মবিরোধী এবং অসাংবিধানিক। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি বিশিষ্ট আলোচক জাহিদ ভাইকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমি জিনিসটাকে খুব আলোচনার টেবিলে সহজ করে জিনিসটা বুঝতে চাই। প্রথমত হচ্ছে যে আমরা অনেক দিন ধরে জানি যে সংগঠনটির কথা বললেন, যে তারা হয়তো একটা সামাজিক শক্তি হিসাবে ছিল, আমরা দিন দিন দেখতে পাচ্ছি তারা একটা রাজনৈতিক শক্তি হিসাবে সামনে আসছে। সুতরাং তাদের বক্তব্যটাকে আমি রাজনৈতিকভাবেই দেখতে চাই। এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, এটা নিশ্চয়ই আমাদের দেশের ধর্মীয় আলেমরা তারা তাদের মতো কথা বলতে পারেন, তাদের মতো নানা ব্যাখ্যা তারা করেন। আমাদের দলেও তো এ ধরনের বিভিন্ন ধর্মের মানুষ আছে এবং ধর্মীয় ব্যাখ্যা তারাও দেন, আমরাও সেটা শুনি।
সুতরাং এক একজনের বিবেচনা এক এক জায়গায়, সুতরাং তারা যেটা করেছে এটা তাদের দাবি, তাদের বক্তব্য, তাদের কথা, আমি সেইভাবে নিতে চাই। এইটা যাচাই বাছাই করবে বাংলাদেশের জনগণ, তাদের দেখার বিষয় এটা। আমি খালি একটু মনে করিয়ে দিতে চাই, এটা মনে রাখা দরকার, অতীতে কিন্তু ভোট এবং নানা স্বার্থে নানা গ্রুপ, এমনকি আওয়ামী লীগের সময় মনে আছেন এক সময় তারা 13 দফা চুক্তি করলো। এক সময় এই ধরনের অনেক আলেম ওলামারা শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। ধরুন নানা ঘটনাবলী, এগুলো হচ্ছে রাজনীতির নানা সমীকরণের হিসাবে এটা আমরা মনে করি। সুতরাং সেটা তারা তাদের কথা বলে, তাদের একটি রাজনৈতিক দাবি বলে মনে করছেন। অফকোর্স সেটাই। এখন আমার কথা যদি আমাদের কথা বলেন যে হ্যাঁ নিঃসন্দেহে আমরা তো এটা বলতে চাই যে এইটার সাথে তো আমরা একমত না, ওনারা যে কথাগুলো বলেন এটা একমত না। এবং আমি ধারণা করি আমাদের দেশের নারী মিনিমাম তারা কিন্তু দেখবেন আমাদের দেশের নারী সমাজ, তারা আমাদের দেশের জাতীয় অর্থনীতিতে শুধু গৃহকর্ম না, কারণ গৃহর কাজেরটা তো আমাদের জাতীয় অর্থনীতিতে অঙ্ক করা হয় না, আমাদের জাতীয় আয়ের সাথে যুক্ত করা হয় না, কিন্তু তারা একটা অনন্য অবদান রেখে চলেছে এবং এইটাকে বাদ দেওয়ার কোনো কারণ নেই। আর এইবারের যে কথাটা ঘুরিয়ে ফিরে প্রথম ভিত্তি হিসাবে আসে 24-এর গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে নারীদের কিন্তু অনন্য ভূমিকা ছিল, এটা মনে রাখতে হবে। সুতরাং আমার ধারণা নারী সমাজ অনেক কিছু এই ধরনের বক্তব্য বা এরকম জায়গাগুলোকে গ্রহণ করবে বলে আমার মনে হয় না। সুতরাং আপনি রাজনৈতিক বিবেচনা এই জায়গায় ছাড়া দরকার। এবার আপনি দুইটা কথা সামনে আপনি এনেছেন, একটা হচ্ছে সংস্কার যে কমিটি তার সাংবিধানিক ভিত্তি, সেইটা নিয়ে তো নানা সংস্কার কমিটি এই সরকারই করেছে, তাহলে এইটার ভিত্তি না থাকলে কোনোটারই ভিত্তি থাকে না। কিন্তু আমার পয়েন্ট এই ক্ষেত্রে আমাদের বক্তব্যটা হচ্ছে যে সরকার একটা করেছে তার মতো করে, এবং এই কমিটি হওয়ার পরে তো আমার মনে হয় না যে এই কমিটির আর কাজ আছে, তো অটোমেটিক্যালি তো কমিটি বাতিল কমিটি, সেটা তো আর এই কমিটির আর কাজ নেই, প্রতিবেদনটা সরকারের কাছে দিয়েছে, এনাফ। সুতরাং এইটা নিয়ে আর নতুন কিছু বলার ব্যাপার নেই। বরঞ্চ আমি মনে করি এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না যে এই অন্তর্বর্তীকালীন সরকার, হ্যাঁ উনি জিজ্ঞেস করার সময় তো আমাদেরকেও জিজ্ঞেস করে নাই কাদেরকে নিয়ে কমিটি করেছে, আমার দলীয় কোনো প্রতিনিধি নাই, তাতে কিছু আসা যায় না। আমরা যেহেতু তাদেরকে সমর্থন করেছি, তারা একটা করেছে, সবটাই আমরা গ্রহণ করব কি করব না সেটা পরের বিষয়, কিন্তু তারা একটা প্রতিবেদন দিয়েছে না, আমার মনে হয় সেই বিবেচনা রাখা উচিত। এবং এই সরকারের প্রধান দায়িত্ব কিন্তু এই প্রতিবেদনটা যারা করেছে সেটা তাদের ব্যাপার, তারা কি করবে না করবে সরকারের কোনো বক্তব্য থাকলে আমরা জানি, কিন্তু এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে একটা ভালো নির্বাচন করে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করা। তার জন্য কিন্তু তার প্রধান কাজ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার, এটাই। আর এই ব্যাপারে তাদের যদি কোনো রিকমেন্ডেশন থেকে এটা করবে, নির্বাচিত সরকার বিবেচনা করবে, আর এই ব্যাপারে ইয়েস নো ভেরি গুড যাই বলার এটা করবে বাংলাদেশের জনগণ। তবে আমি জাস্ট একটু দৃষ্টি আকর্ষণ করে এই কথা বলবো, বাংলাদেশের লড়াকু নারী সমাজকে বলবো যে আপনারা রাজনৈতিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল কার কি বক্তব্য এইটা বিবেচনা করে আপনারা যাচাই বাছাই করবেন, কারণ বাংলাদেশটা কিন্তু আমাদের সবার, এটা মনে রেখে আগাতে আমাদের সবার, আমাদের নারীদেরও। ডাক্তার জাহিদুর রহমান, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, শুধু বর্তমান প্রেক্ষাপটে না, একেবারে বাংলাদেশের জন্ম থেকেও যদি জিজ্ঞেস করি যে নারী সংস্কারের আসলে কমিশনের দরকার আছে কিনা, এবং নারী সংস্কার কমিশনের কিছু বিষয় নিয়ে আপত্তি থাকতে পারে, সেটিকে অসাংবিধানিক এবং ধর্মবিরোধী বলছেন ইসলামিক এই বক্তারা বা হেফাজতে ইসলামে যারা আছেন, আপনার মন্তব্য কি? ধন্যবাদ আপনাকে। একটা ছোট সংশোধনী দিয়ে শুরু করি। আমার রাজনৈতিক দলের যে পরিচয় ছিল, আমি ওই পার্টি থেকে রিজাইন করেছি বেশ কয়েক মাস আগে, সো আমার ওই পরিচয়টা এখন আর নেই। এবার আমি তাদের যে সমাবেশ হলো, একটা ব্যাপারে আমি তাদের সাথে একমত প্রকাশ করে তারপর আমি বাকি আলোচনায়, নারী বিষয়ক আলোচনায় আসবো। তারা একটা দাবি দীর্ঘদিন থেকে করছেন, শেখ হাসিনার সময় তাদের বিরুদ্ধে হয়রানিমূলক এবং নিপীড়নমূলক মামলা হয়েছিল। আমি অ্যাগ্রি করি, এরকম শেখ হাসিনা বিভিন্ন মানুষের বিরুদ্ধে, আমি শতভাগ বলছি না, তারপর মেজরিটি এরকম হওয়ার সম্ভাবনাই খুব বেশি। এত মাস পরেও সত্যিকার অর্থে রাজনৈতিক হয়রানিমূলক অনেক মামলা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়নি, যেটা তারা বলছেন। তারা, আমি একজনের বক্তৃতায় শুনলাম, তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেও এই দাবি জানিয়েছেন, কিন্তু সেগুলো এখনো হয়নি। আমি মনে করি এই জিনিসটা হওয়া উচিত। এবার আসে তাদের এই সমাবেশটা। প্রথমে আমি একটা জিনিস খুব তীব্র প্রতিবাদ জানাই, সেটা হচ্ছে যে মানুষরা ওখানে বক্তৃতা করেছেন, সমাজের শ্রদ্ধেয় মানুষ, ধর্মগুরুরা, গুরুত্বপূর্ণ মানুষজন, নারীর প্রতি অত্যন্ত ডেরোগেটরি ভাষায়, আমি কথ্য ভাষায় যদি বলি গালিগালাজ করেছেন, গালিগালাজ করেছেন। এটা আমরা কোনোভাবেই একটা সভ্য দেশে হতে পারে বলে মনে করি না, এবং এসব করার মাধ্যমে তারা আসলে নিজেদেরকে ছোট করছেন। আমি তাদের প্রতি এইটুকুই বলতে চাই, যে ধর্মকে সামনে এনে তারা আলাপ করছেন, তাদের এই আলাপ
ধর্ম ইটসেলফ এন্ডোর্স করে না। এটা ওনারা আমাদের চাইতে অনেক ভালো জানেন। আমরা একটি প্রতিমূর্তি বানিয়ে সেটিকে হেনস্থা করতেও দেখেছি। একদম না, এখানে অবশ্য একটু ভিন্নতা আছে এটা নিয়ে। এটা নাকি শেখ হাসিনার একটা মানে কুশপুত্তলিকা করা হয়েছিল, যেটা ফাঁসি দেয়া হয়েছিল, সেটা 1 মেতে কেউ করেছিল, সেটাকে ওটা শেখ হাসিনার প্রতি আসলে ক্ষোভ, এটা ঠিক নারীর প্রতি না। এবার বাকি জায়গাগুলোতে আমি একটা জিনিস বলি, যেমন ধরুন একটা ডেমোক্রেটিক সোসাইটি আর একটা ফ্যাসিস্ট সোসাইটির মধ্যে ডিফারেন্স কি? ফ্যাসিস্টের কথা হচ্ছে গায়ের জোরে, এটা সরকার থেকে কারোর মধ্যে ফ্যাসিবাদ থাকতে পারে, বাইরেও পারে। ধরে নিলাম যে আপনার মতামত পছন্দ হয়নি, হতে পারে, এবং এর মধ্যে ধর্মের সাথে কনফ্লিক্টিং বিষয় থাকতে পারে। আবার ধর্মের সাথে কনফ্লিক্টিং বলছি, এর মধ্যে আমি এমন বলতে চাই কোনো ভার্সনের সাথে। এই মাঠে বক্তৃতা করেছেন এমন একজন বিখ্যাত ধর্মগুরু আরেকজন বিখ্যাত ধর্মগুরুকে কাফের বলেছেন, কাফের ফতোয়া দিয়েছেন। সুতরাং তার ধর্মের একটা ইন্টারপ্রিটেশন আছে এবং আরেকজনের আছে, যার ইন্টারপ্রিটেশনে তিনি আরেকজনকে, তিনি দুজনই খুব বড় মানুষ, খুবই পরিচিত, আমি নাম বলছি না, কাফের বলছেন। যদি তাই হয়ে থাকে ঠিক আছে, আমরা যদি সেটা হয়ও, আমরা চাই একটা সমাজে আলাপ আলোচনা হবে। এবং খেয়াল করবেন, তথ্য গোপন করে আসলে সমস্যা তৈরি করা হচ্ছে। বিশেষ করে মূল সমস্যাটা তো হয়েছে নারীর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে, এটাই সবচেয়ে বড়। মানে এই যে হেফাজতে ইসলাম, মানে ইসলাম যেখানে যেখানে মানে হ্যাম্পার্ড হয়, ইসলামের সাথে কনফ্লিক্ট করে, তারা কি সেই সব কিছুতেই নামে? আমি জানি না। আমি একটা ছোট উদাহরণ দিই। আমরা যদি চুরির জন্য হাত কাটার আইন না থাকে, এটা তো কোরআন বিরোধী আইন, আমাদেরকে আছে এই আইন। ধর্ষণের জন্য কি আইন আছে তাদের কাছে? নেই। তো তাহলে তার জন্য কি নামছেন? আচ্ছা, নাম্বার 2, এই আইনটা কিন্তু ঐচ্ছিক করা হয়েছে। আই রিপিট, এটা কিন্তু লেখা আছে ওই রিপোর্টে, এটা ঐচ্ছিক। তারা বলেননি যে ধর্মের থেকে নিয়ে যে আইনটা হয়েছে সেটা বাতিল করতে হবে। কেউ যদি চান তিনি এই আইনের অধীনে, এখন এটা লিগালি পসিবল কিনা ইজ এ ডিফারেন্ট ডিবেট। একই জায়গায় এরকম ঐচ্ছিক একটা আর একটা ঐচ্ছিক না থাকতে পারে কিনা ডিফারেন্ট ডিবেট, কিন্তু ওনারা এটাকে ইম্পোজ করতে বলেননি। খুব ভাল লাগতো আমার যদি হেফাজতে ইসলাম নারী যে কমিশন আছে তাদেরকে একটা বিতর্কে আহ্বান করতেন, বা আমি আরো কঠোর ভাষায় বলি চ্যালেঞ্জ করতেন, যে আসুন আমরা বসি, একটা লাইভ থাকবে সব চ্যানেল, আমরা বিতর্ক করি। তারা তাদের বক্তব্য দিবেন, তারা তাদের বক্তব্য দিবেন, সেই ডিবেটটা হোক। কেউ যদি গ্রহণ না করতেন সেটা অন্য আলোচনা, কিন্তু সেটা হয়নি। আপনি করলেন কি, একটা টাইম দিলেন, আলটিমেটাম দিলেন, এটা গালিগালাজ করলেন, করে বললেন এটা বাতিল করতে হবে এবং নতুন কমিটি করতে হবে, নতুন কমিশনও তৈরি করার জন্য তারা 12 দফা যেটা দিয়েছেন তার মধ্যে আছে, এবং আরো অনেকগুলো দাবি টাবি এর মধ্যে যুক্ত করে দিয়েছে। এই চর্চাটা অ্যালার্মিং। এটা কেমন জানেন? কয়েকদিন আগে সংস্কৃতি উপদেষ্টার সাথে প্রশ্ন করেছিলেন 3 জন সাংবাদিক, এবং এর মধ্য থেকে একটা পর্যায়ে একটা ফেসবুক পেজ, একটা সংগঠন আলটিমেটাম দিয়েছে, মানে ডিবেট না যে ওনাকে এই প্রশ্ন করা ঠিক আছে কিনা, এটা কিন্তু একটা খুব হেলদি ডিবেট হওয়া উচিত আমাদের সোসাইটিতে। সাংবাদিকতার সীমা কতটুকু, কোনটা সাংবাদিকতা কোনটা না, শেখ হাসিনার পক্ষে সাংবাদিকতা করা যাবে কিনা, এগুলো ডিবেটের মাধ্যমে শুরু হবে। কিন্তু বলা হলো 24 ঘন্টার মধ্যে থেকে বের করতে হবে, নাহলে কিন্তু আমি মার্চ করে আসছি, এবং তাই হয়েছে। ফলে তাই হয়েছে। এগুলো ফ্যাসিবাদ কিন্তু। সুতরাং এই কাজগুলো আমরা আসলে চাই না। আমরা শেখ হাসিনাকে সরিয়েছিলাম, আমরা চেয়েছি আমরা একটা বিতর্কের সমাজ তৈরি হবে। এমনকি একটা টাফ কর্মসূচিতে যাওয়ার আগেও তো কতগুলো স্টেপস থাকে। এই রিপোর্টও কি পুরো নিয়ে নেওয়া হয়েছে? আমি নিজে একটা সংস্কার কমিশনের মেম্বার ছিলাম। আমাদের কমিশনের সব সাজেশন কি সব দল নিচ্ছে? সংবিধান সংস্কার কমিশন নিয়ে কি পরিমাণ ডিবেট আমরা দেখছি না। তো এটাও যে সব দল নেবে বা নেবে না তার কি কোনো গ্যারান্টি আছে? তো ওনাদের বক্তব্য তো ওনাদেরকে তো ডাকা হবে এগুলো ইমপ্লিমেন্ট করার আগে, তখন কি দিতে পারতেন না? সেই কমিশনটা আসলে কি? আমি ব্যক্তিগতভাবে মনে করি হেফাজতে ইসলামের বিরুদ্ধে অনেক আপোষের অভিযোগ আছে। এই যে প্রিন্স ভাই বললেন না, কওমি জননী খেতাব দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে, এবং সেই শাপলা চত্বরের পর থেকে নানান সুযোগ সুবিধা নিয়ে তারা শেখ হাসিনার সাথে কোলাবোরেট করেছেন, এই অভিযোগ আছে। এবং এই যে শাপলায় মারা গেল যারা, সরকার তালিকা করেন ঠিক মতো, এই অভিযোগ অনেকে করেন, হেফাজত তালিকাটা করেনি কেন? তাদের ডাকে মানুষজন এসেছিল যতজন, এটা এখানে একটা বিভৎসতা ঘটেছে। কতটুকু এক্সটেন্ট সরকারের হিসাব তো তারা গ্রহণ করেননি। তারা এত বছরও কি পারেননি একটা তালিকা তৈরি করতে? তারা আসলে তাদের উপস্থিতি এক ধরনের জানান দিচ্ছেন। এবং আমি এটুকু বলে আপাতত শেষ করব, এটা খুব বাজে শোকেসিং হলো। নারী ইস্যুতে দেশের সারা দেশ থেকে ইসলামিস্টরা এসে একত্র হলেন, হুমকি দিলেন সরকারকে। এটা গ্লোবাল ইম্প্যাক্ট আছে, বিশেষ করে ভারত যারা বাংলাদেশকে পোস্ট হাসিনা সময়ে এটা ইসলামিস্টদের দখলে চলে গেছে ন্যারেটিভ তৈরি করতে চায়,
সেটার পালে তাদের জন্য আরেকটু হাওয়া লেগে গেল। আমরা সেখানে দেখেছি নারী সংস্কার কমিশনে যারা ছিলেন সেসব নারীর ছবি টাঙিয়ে সেখানেও নানাভাবে জুতোর মালা বা এই টাইপের জিনিসপত্র দিয়ে সেখানে মানে এক ধরনের ভয়াবহ একটা, আমাদের জন্য ভয়াবহ, নারীদের জন্য নিশ্চিতভাবে ভয়াবহ। সেই প্রসঙ্গ থেকে যদি একটু আসতে চাই, এই সমাবেশে আসলে অন্যান্য দল থেকেও অনেকেই ছিলেন, বিশেষ করে এনসিপির দক্ষিণের মুখ্য সমন্বয়ক হাসনাত তিনি ছিলেন, তিনিও কিছু মন্তব্য দিয়েছেন নারী সংস্কার নিয়ে। তিনি একটি মন্তব্য করেছেন, নারীর অধিকার নিশ্চিত হয়, নারীদের সম্মান নিশ্চিত হয়, সেগুলো আপনি করুন যদি প্রয়োজনীয় সেসব সংস্কার করার পর, সেটি নিশ্চিতভাবে এভাবেই আসলে হওয়াটা উচিত। আমরা যদি আরেকটি বিষয়ে একটু নজর দিই, হাসনাত আব্দুল্লাহ বলেন যে হাসিনা এবং আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছেন 5 আগস্ট। সেদিন আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটি নিয়ে তারা নতুন করে, আমরা নাহিদ ইসলামকেও দেখেছি, তিনিও সেটি নিয়ে মন্তব্য করছেন যে কোনোভাবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। যদিও ডক্টর ইউনূস তিনি এর আগে মন্তব্য করেছিলেন যে এটি আসলে আওয়ামী লীগের বিষয়, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সরকারের দেখার বিষয় না। সেটি নিয়ে তারা বলেছেন যে অত্যন্ত পরিতাপের বিষয়, 8 মাস পরে এসে অনেক রাজনৈতিক দল, রাজনীতিবিদ আমাদের বারবার মনে করিয়ে দেয় আওয়ামী লীগ রাজনৈতিক দল, এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নাকি তাদের নেই। ডক্টর ইউনূস যেটি বলেছেন, আওয়ামী লীগ, আমি যে কথাটি বলছিলাম, তিনি ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন যে ভুলে যাবেন না আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি যে ইঙ্গিতটা করেছেন সেটি নিয়ে কথা বলেছেন। তারা বলছেন যে এটি হচ্ছে এই সরকারের যতগুলো মূল উদ্দেশ্য আছে তার মধ্যে সবথেকে বড় উদ্দেশ্য এটি হওয়া উচিত। এটি নিয়ে মন্তব্য করতে চাইবেন কিনা রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে একটু আসি। দেখুন, আসলেই কতগুলো সমস্যা ঘটে গেছে আমার বিবেচনায়, এবং আপনি এই সরকার শুরুতে সে যে প্রধান কি কাজ করবে এইটা ঠিক না করাতে এমন এইটাকে একটা জগাখিচুড়ির মধ্যে নিয়ে আসছে, এবং দিন যত যাবে আপনি এই ধরনের অন্তপক্ষে ওরাল সংকট, আমি মৌখিক কথাবার্তার সংকট, এটাকে সামনে দেখব। এবং এইখানে এক ধরনের যে নতুন ধরনের যে ভয়ের রাজত্ব এখানে চলছে, একটা নব্য ফ্যাসিবাদী আক্রমণের যে ধারা হয়েছে, তাতে মিডিয়া এবং অন্যরা অনেক সময় অনেক কিছু সামনে এনে আসল জিনিসটাকে দেখা গেল যে কি কাজ কোনটা করা সুনির্দিষ্ট করা দরকার সেটা একটা সংকটে ফেলছে বলে আমার কাছে মনে হয়। এটা আমি ভিত্তি এইটাকে বলেই এবার আপনি একেবারে কংক্রিট পয়েন্টে বলি। আমরা একটা গণঅভ্যুত্থানের পর একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলাম, খুবই স্বাভাবিক যে বিভৎস হত্যাযজ্ঞটা ঘটলো তার একটা প্রধান কাজ তো হচ্ছে হত্যাযজ্ঞের বিচার করা, এবং এই কথা বাদ দিয়ে কেউ কিন্তু কখনো কোনো কথা বলে না। তখন আমরা এবং আমাদের জোট পরিষ্কারভাবে প্রথম যেদিন ওনাদের আমন্ত্রণে গেলাম সেই দিনই আমরা বলেছিলাম যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই কাজটাই প্রধানত করেন, এবং যারা আহত নিহত তাদের কি বলবে যথাযোগ্য মর্যাদা, ক্ষতিপূরণ, আরও যা যা আছে। তো এইটা তো একটা নিরন্তর প্রক্রিয়া। আমরা এটা কি চাই, দৃশ্যমান দেখতে চাই, কিন্তু কেউ যদি বলে এটা শেষ না হলে হবে না, তো এটা তো বিচার সম্পর্কেই ধারণা তাদের হয়তো নাই, কারণ এটা তো অনেক বড় প্রক্রিয়া, অনেক সময়ের ব্যাপার। তো সেই সময় কি আমরা অনন্তকাল অপেক্ষা করবো? অন্তর্বর্তীকালীন সরকারের তো সে দায়িত্ব না। সুতরাং এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু এইটাকেও আমি বলতে চাই যে যাদের কথা বললেন এটা তাদের রাজনৈতিক বক্তব্য, আমি এটা বলতে চাই। এবং এই দলটা গঠনের পর এখনো পর্যন্ত তাদের ঘোষণাপত্র, গঠনতন্ত্র সব আমরা দেখতে পারিনি। আমাদের হয়তো নানা বিবেচনায় মনে করি আন্দোলনের এক অংশ ছাত্ররা আছে, সুতরাং তারা কথা বলছে, কিন্তু এমন এমন কথা অনেক সময় তারা নিয়ে আসছে এবং তাদের সম্পর্কে এমন এমন ঘটনা সামনে আসছে যে ইতিমধ্যে মানুষের মধ্যে কিন্তু একটা, আমি শুধু বিরূপ প্রতিক্রিয়ার কথা বলি না, তার সাথে তাদের নিজস্ব যে বক্তব্য, তাদের আইডেন্টিটি, সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে। পরিষ্কার হওয়াটাই দরকার। আমি নাও মানতে পারি, অবশ্যই মানি না, তাদের এটার সাথে আমাদের কোনো কি বলে ঐক্যমত্যের কোনো জায়গা নেই। তাহলে জনগণের ডিসিশন নেবে, তাদের কাছে কি করবে? কিন্তু আপনি জোর করে যদি চাপিয়ে দিতে চান, এখানে ডক্টর জায়েদ খুবই কারেক্টলি ফ্যাসিবাদ এবং এই যে যে কথাটা বলছে জোর করে চাপিয়ে দিয়ে যাওয়ার কথা, তা আপনি তো একই কাজ করতে চাইলেন। এটা আমরা গ্রহণ করিনি বলেই তো গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সুতরাং এইখানে কথার কোনো কি বলে ফুল ঝুড়ি দিয়েই আপনি সব কিছু সমাধান করবেন তা এটা হবে না। বরঞ্চ আমি এক্ষেত্রে পরিষ্কার করে একটা কথা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার উদ্দেশ্যে, এখন না, আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করার মধ্য দিয়ে আপনি ভয়ের রাজত্ব বন্ধ, আইনের শাসন যতটুকু সম্ভব, আমি সবটা কালকেই আশা করছি না, আজকে আশা করছি না, কিন্তু এইরকম একটা জায়গা করতে হবে, জানমালের নিরাপত্তা দেওয়ার জায়গা করতে হবে, এবং কারোর হুমকি ধামকির উপরে নির্ভর করে কিছু করা চলবে না। ইতিমধ্যে অনেকগুলো খারাপ উদাহরণ সৃষ্টি করেছেন, যা কিন্তু আলটিমেটলি আমাদের গণ অভ্যুত্থানকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে, যার ফল নিয়ে যাবে কিন্তু আমাদের অপশক্তিগুলো। সুতরাং সেইখান থেকে
সাবধান থেকেই অনেকে অনেক কথা বলতে পারেন, আমি সেই কথা বন্ধ করার কথা বলছি না, কিন্তু অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে কারোর হুমকি ধামকির উপরে নির্ভর না করে বাংলাদেশ নামক দেশটি তার ভিত্তির উপরে চিন্তা করেই কিন্তু তার দায়িত্ব পালন করা দরকার। বিরতি নেবার সময় হয়ে গেছে, আমরা বিরতির পর ফিরে আসতে চাই। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ আওয়ার এক্সট্রা। কথা বলছি রাজনীতি এখন নিয়ে। ডাক্তার জাহিদুর রহমান, একটু ভিন্ন প্রসঙ্গে আসি। সোমবার দেশে নামছেন বেগম খালেদা জিয়া। তিনি অনেকটা চিকিৎসা নিয়ে অনেকটাই সুস্থ। তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা তার অবর্তমানে বাংলাদেশে তো এখন সব থেকে বড় দল নিঃসন্দেহে বিএনপি। আমরা নানান সমীকরণ দেখেছি রাজনীতিতে। আপনার কাছে কি মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির যে সমীকরণগুলো চলছে সেখানে তার ফিরে আসাটা ইতিবাচক কোনো বার্তা দিচ্ছে কিনা? নিশ্চয়ই দিচ্ছে, তবে ডিপেন্ড করবে, তার মানে কতটা ইতিবাচক হবে ডিপেন্ড করবে আসলে তিনি কতটা সুস্থ থাকেন তার উপরে। মানে ওনার খুব ভয়ঙ্কর একটা রোগ আছে যেটা অলরেডি পাবলিশড, সেটা হচ্ছে ওনার লিভার সিরোসিস আছে। লিভার সিরোসিসের শারীরিক তো বটেই, মেন্টাল ক্যাপেবিলিটিরও সমস্যা হয়, কিন্তু আশা করি উনি ভালো আছেন। উনি যেহেতু ফেরত এসছেন, ওনার চলাফেরার শক্তিও অনেকটাই সীমিত হয়ে গিয়েছিল আগে। ওনার খুব বাজে ধরনের আর্থ্রাইটিস আছে, এটা লাইফ থ্রেটেনিং না, কিন্তু এটা খুবই পেইনফুল। কিন্তু উনি যদি মানসিকভাবেও স্ট্রং অ্যান্ড সাউন্ড থাকেন, আমি ধারণা করি সেটা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এই কারণে যে জনাব তারেক রহমান তো দীর্ঘদিন দেশের বাইরে আছেন। অনেকে বলে যে এটা যোগাযোগের যুগ, যে কোনো সময় আপনি ফোন তো বটেই, আপনি ভিডিও দিয়েই কানেক্টেড হতে পারেন, তারপরও আসলে সামনাসামনি থাকার সাথে এটা তুলনীয় না কোনো বিবেচনায়। সো বেগম খালেদা জিয়া আছেন এবং উনি সুস্থ আছেন। এটা মানে বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি যেভাবে অপারেট করছে, নানান রকম নেতৃত্ব বা কর্তৃত্ব নিয়ে সমস্যা আছে, নানান ক্ষেত্রে সেই যে প্রবলেমগুলো আছে, আমি মনে করি এটা খুব ভালোভাবে তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন। কারণ হলো এই দলকে নেতৃত্ব তিনি দীর্ঘ সময় থেকে দিয়ে 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 আমি একটা কথা একটু যোগ করি, জিয়াউর রহমান প্রধান ব্যক্তি এই দলের, কিন্তু জিয়াউর রহমানের তো আসলে ক্ষমতায় থেকে উনি দল তৈরি করেছেন। আমি মনে করি বিএনপি হয়ে উঠেছে, বিএনপি একটা রাজনৈতিক দল হয়ে উঠেছে বেগম খালেদা জিয়ার লড়াইয়ের জন্য। সেই এরশাদ বিরোধী মুভমেন্ট, এরপর দফায় দফায় উনি বিরোধী দলে ছিলেন, দলকে নেতৃত্ব দিয়ে ক্ষমতায় এনেছেন। সো এই দলটাকে যিনি রাজনৈতিক দলে ট্রু রাজনৈতিক দলে পরিণত করেছেন, তার অনেক কিছু কন্ট্রিবিউট করার সুযোগ আছে। জি, এর মধ্যে তারেক রহমানের একটি মন্তব্য বিশেষভাবে নজর কেড়েছে। তিনি বলেছেন যে দেশে নির্বাচনের দাবি তোলাকে একটা অপরাধ হিসেবে দেখানোর পরিবেশ তৈরি হচ্ছে, এই মন্তব্য তিনি করেছেন। সেই সাথে বলেছেন যে কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে এমন একটি আবহ তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন অপরাধ। আমরা কি নির্বাচনের চাওয়াটাকে বা দাবিটাকে একটু পেছনে ঠেলে দিতে দেখছি, বা কিছুটা এটা স্তিমিত হয়ে আসছে এরকম বিষয়টা? ট্রুলি মানে বিএনপির মহা বিপদ। তারা যখন শেখ হাসিনার সময় নির্বাচন চাইতেন তখনও তারা বিপদে ছিলেন, তারা এখন নির্বাচন চান, এখনও একরকম বিপদে আছেন। মানে সরকারের সাথে, সরকারের এক্সটেনশন বলতে আমি পছন্দ করি এনসিপি, তারা নির্বাচনকে বলছেন আমরা নির্বাচন চাই, কিন্তু কতগুলো যদি কিন্তু যোগ করছেন, তাতে বোঝা যায় যে এই নির্বাচনটা পিছিয়ে দেওয়াটাই তাদের লক্ষ্য। তাদের দল হিসাবে এই লক্ষ্যটা আমরা বুঝতে পারি। নতুন একটা দল, সে যতদিন সময় পাবে তার তত সুবিধা হবে, এবং ডিফ্যাক্টো তাদের অনেক ক্ষমতা আছে। একই সাথে জামায়াতকেও আমরা একই রকম কথা বলতে শুনেছি, একই কথা তাদের ক্ষেত্রেও সত্য। নট অনলি দ্যাট, একটা ভয়ঙ্কর স্টিগমা লাগানোর চেষ্টা হচ্ছে। মানে শেখ হাসিনাকে ওই সময় শেখ হাসিনা যে কতগুলো টুল একই রকম রয়ে গেছে। শেখ হাসিনা যেমন কতগুলো ট্যাগ লাগাতেন, আপনি রাজাকারের দোসর, রাজাকার, পাকিস্তানের দালাল, এখন ভারতের দালাল বা হাসিনার দালাল এরকম লাগানো হয়। খেয়াল করবেন, ভারত যেহেতু কয়েকবার বলেছে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার যত দ্রুত হোক তারা চায়, এবং তার সাথেই তারা তাদের সম্পর্ক ফাইনালি বিল্ড করতে চায়, এটা তার স্ট্র্যাটেজিক হিসাব নিকাশে সে বলেছে। এখন এই জিনিসটাকে মেলানোর চেষ্টা করছে কিছু মানুষ, বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যেই নির্বাচনের কথা বলছেন তাকে ভারতের দালাল ট্যাগ দেওয়া হচ্ছে। সো এই চেষ্টাগুলো করা হচ্ছে, কারণ হলো আমি মনে করি সরকারের মধ্যে একটা অংশ, আমি পুরো সরকারের কথা বলছি না, একটা অংশ এই সরকারের টেনিয়রটাকে এক্সটেন্ড করতে চায়। এটা 5 বছর, এমনকি কেউ কেউ ডক্টর ইউনূসের জীবদ্দশায় নির্বাচন হতে পারবে না টাইপের ওয়াজ হচ্ছে এখন। এর মধ্যে একটু যোগ করতে চাই, আমাদের প্রধান উপদেষ্টা একটা ভুল করেছেন বলে আমি মনে করি। উনি অসাধারণ কথা বলেন,
উনি অসাধারণ কমিউনিকেটর, কিন্তু কখনো কখনো এটা উনি ডেলিবারেটলি করেছেন কিনা জানি না, আল জাজিরার সাথে ইন্টারভিউতে খুব সিরিয়াসলি বলেছেন তা না, এখানেও নির্বাচন উনি জুন ডিসেম্বর ওনার যা যা বলার এগুলো বলেছেন, কিন্তু এর মধ্যে আবার একটু বলেও ফেলেছেন একটু অপ্রাসঙ্গিকভাবে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার হানিমুন পিরিয়ড তো শেষ, এখন নিশ্চয়ই অনেক সমস্যা নিয়ে আপনাকে জবাব দিতে হবে, উনি হঠাৎ করে চলে গেলেন। মানুষ তো মনে করছে অন্তর্বর্তী সরকারি সঠিক সমাধান, কেউ তো আমাদেরকে চলে যেতে বলছে না। মানে তখন না আমাদের এটা মনে হয় যে চারপাশে এই আলাপগুলো হচ্ছে, ক্ষমতার জায়গাটা কি এরকম যে আইভরি টাওয়ার বলে, আপনি আইসোলেটেড হয়ে পড়েন, আপনার আশপাশে যারা আছে তারা যা ফিড করতে চায় আপনি সেভাবে ফেড হন কিনা। ওনার এই বক্তব্যটাও যোগ করে মনে হচ্ছে এটা, ফলে এই চেষ্টা হচ্ছে যে নির্বাচন সাথে অন্য অনেকগুলোকে জুড়ে দেয়া, যাতে নির্বাচনটা পিছিয়ে ফেলা যায়। একই বিষয় নিয়ে রহিন হোসেন প্রিন্স ভাই, আপনার কাছে একটু আসি যে নির্বাচনের দাবি তোলাকে একটা অপরাধ হিসেবে কি ট্রিট করা হচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? না, সেটা তো বটেই, এখন অবস্থাটা যেন এরকমই, কারণ এটা উনি ঠিক যথাযথভাবেই বলেছেন। কারণ দেখেন, আমরা কিন্তু আমাদের পার্টির পক্ষ থেকে এই বছর ৩রা জানুয়ারি সরোয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে পরিষ্কার করে বলেছিলাম দুইটা দাবি আমরা, এবং 15ই জানুয়ারি শব্দটা ইচ্ছা করেই আমরা করেছিলাম নানা বিবেচনা, যে এর মধ্যে জানতে চাই যে সংস্কারের নামে আপনি কি কি করতে চান সুনির্দিষ্ট করেন এবং নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দেন। তার আগে আর একটু খালি আমি যার প্রেক্ষাপট বলতে পারি, ওনারা 24-এ ক্ষমতায় নেওয়ার পরে 5ই অক্টোবর দ্বিতীয়বার যখন দেখা করলাম আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে, আমরা কিন্তু লিখিত ওনাকে বলেছিলাম সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার ওইটুকু করে দ্রুততম সময়ে নির্বাচনে যান, না হলে অনেকগুলো সংকট উদ্ভব হবে, যে দায়িত্ব আপনার না, এবং নানা শক্তির ঘটনা সমাবেশ ঘটলে সেইটা আমাদের নির্বাচনকে বিলম্বিত করবে। তো এখন শুধু এইখানে কি বলবো, যে এই যে কেউ নির্বাচনের কথা বললে আপনি দেখবেন নানা মাত্রায় আল জাজিরার কথা উঠলো, দেখবেন অনেক সময় নিয়ে আসা হচ্ছে যে ওনাকে এত বছর চাই এত চাই, বলতেই পারে। আমি বলছি যে এই কথাগুলো বললো বলে আমি হুমড়ি খেয়ে পড়বো, নট দ্যাট। এটা তো আমরা হিসাবে রাখি, অনেক উপদেষ্টা ওনার ক্লোজ পরিচিত তিনি এসে বলছিলেন শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকতো ততদিন আমরা থাকবো, মনে আছে না? আমাদের ধর্ম উপদেষ্টা বলছিলেন, অনেকে অনেক রকম বলেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত অন্ততপক্ষে উনি যেহেতু এটার প্রধান, তার কাছ থেকে আশা করব যেমন কোনো মন্তব্য করা ঠিক হবে না, অনেকে অনেক কথা বলতে পারে সেটা শুনুক, কিন্তু ওনাকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আর এইটা হচ্ছে পরিষ্কার বক্তব্য। আমি আবার ইচ্ছা করেই ওই 5ই অক্টোবর 94 সালের ওই 2024 সালের ওটাকে কোট করছি, ওইখানে আমাদের অনেক যখন আলোচনা হয় উনি কিন্তু এটা বলেছিলেন যে অনেকে অনেক কথা বলুক, আমরা বিশেষ করে সংবিধান সংস্কার কমিটির প্রধান নিয়ে কোশ্চেন তুলেছিলাম, উনি তখন বললেন আচ্ছা এটা আপনাদের মেজর ব্যাপার না, যে যার কথা বলুক, আমি দেখবো যেটা ঐক্যমত্য আছে অধিকাংশ দল যেটা মনে করছে সেটাকেই তো গ্রহণ করব, তাই না হলে আমি বেশি বিতর্কিত জায়গায় তো যাব না। আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে যদি দেখেন, অধিকাংশ রাজনৈতিক দলের বক্তব্য তো পরিষ্কার, এটার জন্য কিন্তু নতুন করে কোনো বৈঠকের দরকার নাই। কিন্তু নির্বাচন মানে হুট করে সবাই চায় না, চায় হচ্ছে ভালো নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার। এখন ওই প্রয়োজনীয় সংস্কার ধরেন এক এক দলের এক রকম, আমাদের 57 দফা আছে, আপনি 57 দফা মানতে গেলে অনেক অন্য দলের মানা যাবে না, তা মিনিমাম টুক করেই এটা সামনে চলে যাওয়া দরকার। সেই সিদ্ধান্ত নিতে আসলে আর কতটা সময় লাগতে পারে? সেইটা হচ্ছে ওই যে বললাম ক্ষমতা, অনেকে চায় যে ক্ষমতা দীর্ঘায়িত করতে, এখন বরঞ্চ চলে আসছে যে যারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় তাদের অন্য কোনো এজেন্ডা কিনা, বিশেষ করে বার্মা কোশ্চেন, বিশেষ করে এইখানের যে করিডোর দেওয়ার ব্যাপার, ভূ রাজনৈতিক কারণে এইখানে যে ওইখানে অন্য অনেক দেশের আধিপত্য খর্ব করে সাম্রাজ্যবাদের ডোমিনেশন এইখানে নিয়ে আসা, বা আরও কতকগুলো এজেন্ডা বাস্তবায়ন করা যায় কিনা, যেটা আলটিমেটলি আমাদের যে গণতন্ত্র তো একদিনে প্রতিষ্ঠা হবে না, একটা ভোট হয়ে গেলেই হবে তা না, একটা ভোট হয়ে গেলে সব হয়ে যাবে তা না, কিন্তু অন্ততপক্ষে যে চলার পথ আমাদের তৈরি হবে সেটাকেই কিন্তু বাধাগ্রস্ত করবে। আর এটা বাধাগ্রস্ত করা মানে আরেকটা ঘটনা কিন্তু বারবার আমরা মনে করে দিতে চাই, মানুষের মধ্যে যে হতাশা আসবে সে অবচেতন মনে করবে যে বোধহয় আগেরটাই ভালো ছিল, এটা করে কি হলো, ভুল হলো কিনা। কারণ মানুষকে কোনো দোষ দেই না, কারণ এক একটা মানুষ তার সচেতনতার স্তরের উপরে নির্ভর করে তার বিবেচনা করে। একজন রাজনৈতিক কর্মী বা উনি একটা সচেতন মানুষ হিসেবে এটা ভাববে না, সাধারণ মানুষ এটা ভাববে, এবং এই মানুষ যদি হতাশাগ্রস্ত হয় তাহলে এই হতাশাগ্রস্ত মানুষকে আবার আপনি উপরে তুলে ধরে আর একটা গণতন্ত্রের সংগ্রাম এবং বাংলাদেশকে এগিয়ে যাওয়ার কাজটা আরো অনেক সময় কিন্তু একটা সংকটে পড়বে। ডাক্তার জাহিদুর রহমান, একটু যেহেতু প্রিন্স ভাই বলছিলেন আসলে করিডোর প্রসঙ্গটা, সেটা নিয়ে একটু কথা বলি। আমরা মানবিক করিডোর নিয়ে যতটা সম্ভব আলোচনা করার এর আগে চেষ্টা করেছি, আজকে আবার একটু বলতেই চাই যে আমরা সরকারের একটা অবস্থান শুরুতে দেখেছিলাম, নীতিগত সিদ্ধান্তের কথা যখন তারা জানালেন সেটি নিয়ে নানান আলোচনা সমালোচনা, এর পরবর্তীতে আমরা প্রেস সচিবকে দেখেছি সেটি নিয়ে যে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তই হয়নি, এমনকি আমরা এটি নিয়ে আলোচনাও করিনি, এমন কথাটা তারা বলেছেন যে আমরা জাতিসংঘের সাথে এটা নিয়ে আলোচনাও করিনি, কোনো সিদ্ধান্তই আসেনি। এখন মানবিক করিডোর আসলে কোন অবস্থায় আছে?
আমি প্রেস সচিবের ওই বক্তব্য নিয়ে সেদিনই কোনো একটা চ্যানেলে ছিলাম এবং আমি খুব অবাক হয়েছি, মানে আমি প্রায় বলি এটা, মানে ক্ষমতা চেয়ারগুলোয় মনে হয় প্রবলেম আছে। আপনি ওখানে যখন বসেন আর সবাইকে বোকা মনে হয়। প্রেস সচিবের বক্তব্যটা পড়লে দেখবেন উনি আসলে মানবিক করিডোরই, মানে এখন নাম বলা হলো না, আপনি বলছেন ভাই আমি ভাত খাবো না, আমি তো ভাত খাবো না, আমি চাল সেদ্ধ করে ওটা খাবো, তো ওটা ভাতই আসলে। উনি যা ব্যাখ্যা দিয়েছেন ওটা মানবিক করিডোর। উনি বলেছেন লজিস্টিক সাপোর্ট আমরা এখান থেকে দেবো। আচ্ছা, জাতিসংঘ বা আমেরিকার জাতিসংঘ বলি, যদি আলাপ না হয় আপনি নিজে নিজে লজিস্টিক সাপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বসে আছেন, মানে আমরা এটা বিশ্বাস করছি। ঘটনা যেটা হয়েছে, যেহেতু প্রচুর শোরগোল হয়েছে, উনি ভাষার মার প্যাচে চেষ্টা করেছেন, কিন্তু লিস্ট নলেজ থাকলে যে কেউ বোঝে। আসলে মোদ্দা কথাটা হচ্ছে সরকার এরকম আলোচনা করেছে, নীতিগত সিদ্ধান্তও নিয়েছে এটার ভিত্তিতে, এবং কারোর সাথে আলোচনা করা ছাড়া। ইনফ্যাক্ট পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছিলেন সেটাই সঠিক কথা, নীতিগত এখন নিয়েছেন। এবং এখন যেটা দাঁড়ালো, এটা নিয়ে প্রচুর শোরগোল হচ্ছে, এবং আপনি এরকম একটা করিডোর যদি সাস্টেইনেবল হতে হয়, রিস্ক ফ্রি হতে হয়, তাতে বাংলাদেশ, আরাকান আর্মি, রাখাইন প্রভিন্সের কন্ট্রোল তার হাতে, মিয়ানমার জান্তা এবং চায়না ইজ এ বিগ প্লেয়ার হিয়ার, এদের প্রত্যেকের একমত হতে হবে, তারপর এটা হতে পারে। হলেও কি সেফ? নট নেসেসারিলি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় মারিওপোলে এরকম একটা হিউম্যানিটেরিয়ান করিডোর দেওয়া হয়েছিল, যেটা রাশিয়া এগ্রি করেছে। কিন্তু যে হয় এসব করিডোর হলে না, ওই আপনি কথার কথা হচ্ছে মানবিক, তো ফলে এখানে আপনি খাবার, ঔষধ, ফুয়েল এসব যাওয়ার কথা, দেখা যায় অস্ত্রশস্ত্র যাওয়া শুরু করে, এটা হয় আসলে। তখন হবে কি এটা আবার টার্গেটে পড়ে। রাশিয়া পরে কিন্তু ওই হিউম্যানিটেরিয়ান করিডোরে বম্বিং করেছে, আজকেও গাজাতে হয়েছে। হ্যাঁ, আজকেও গাজাতে হয়েছে। আর একই সাথে যেটা দাঁড়ালো, ইভেন খাবার, ঔষধ বা ফুয়েল এগুলো শেষ পর্যন্ত শুধু জনগণের হাতে যাবে কিনা সেটাও নিশ্চিত করবে কি? আরাকান আর্মির কাছে তো জ্বালানি প্রয়োজন। একটা বিরতি নিয়ে ফিরে আসি, তারপর আমরা এই আলোচনা কন্টিনিউ করব। দর্শক, আরো একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত বিরতির পর। রাজনীতি এখন আলোচনা করছিলাম। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে ছিলাম মানবিক করিডোর নিয়ে, আপনি ব্যাখ্যা করছিলেন। একটু জানতে চাইবো, অনেকে প্রশ্ন করছেন যে এই সরকার এ বিষয়ে সিদ্ধান্ত আসলে নিতে পারে কিনা এভাবে কারোর সাথে আলোচনা না করে, এবং এই সময়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে কিনা, এবং আমার প্রশ্ন হচ্ছে যে আসলে এই মানবিক করিডোরের ভবিষ্যৎটা কি? আচ্ছা, পারে কিনা আমি যদি এভাবে বলি, আমাদের প্রধান উপদেষ্টা তো দুটো নির্বাচনের সময় বলছেন, একটা ডিসেম্বর, আমাদের এপ্রিল মাস চলে গেল, মানে 8 মাসের মধ্যে একটা নির্বাচন হতে পারে। লিস্ট যদি সংস্কার হয়, বেশি সংস্কার যদি কেউ না মানে, তাহলে তো ডিসেম্বরে নির্বাচন হবে। তো এর মধ্যে এটার মধ্যে কেন যাওয়া হচ্ছে? আর যেটা বলছিলাম, আপনি করিডোর দিয়ে যদি মানবিক ত্রাণ পাঠান, সেটা যদি জনগণের হাতে না গিয়ে আরাকান আর্মির হাতে যায়, ধরুন জ্বালানি, এটা সাধারণ মানুষেরও লাগে, ওরও লাগে যুদ্ধ করার জন্য। আচ্ছা, ওরা ক্রাইসিসটা কেন হলো? কারণ মিয়ানমার জানতো ওখানে ব্লকেট দিয়েছে যাতে ওর কাছে সাপ্লাই না যায়। এখন এদিক দিয়ে যদি সাপ্লাই আরাকান আর্মির কাছে যেতে থাকে, তাহলে ওদের তো বিমান বাহিনী ইনট্যাক্ট আছে। রাখাইনে এখনো বম্বিং করে তারা এই আরাকান আর্মির উপরে, এসে যদি বাংলাদেশের ভেতরে বম্বিং করে, বা কেউ চাইছে হয়তো সম্ভাবনা থাকতে পারে, আমরা কেউ সেই সম্ভাবনা তৈরি করতে চাইছে, আমরা রাদার এভাবেও বলতে পারি। একটা বাংলাদেশের ভিতরে বম্বিং হলে বাংলাদেশের মতো একটা সভরেন স্টেট চুপ থাকতে পারবে না, তাকে রিটালিয়েট করতে হবে। একটা যুদ্ধ, সীমান্ত ভিত্তিক যদি একটা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়, নির্বাচনের কথা কেউ বলবে? হবে। এই আলাপগুলো আছে, এবং আমি মনে করি খুবই ভ্যালিড প্রশ্ন, এবং কেউ পরিকল্পনা করে ওইদিকে যাচ্ছে। না হয় এই সরকারের এই কাজ করার তো কোনো কারণ ছিল না, কোনো কারণ ছিল। আপনি তো 8 মাসের মধ্যে ইলেকশন দেবার কথা, 8 মাসের মধ্যে। তো তাহলে এসব করা সন্দেহ তৈরি করে, সিরিয়াস সন্দেহ তৈরি করে, এবং সরকারের মধ্যেই কারো আমি বলেছি প্রকাশ্যেও তাদের এই ধরনের আলাপ তারা আনছেন, যে সরকার নির্বাচিত না কে বলেছে, কেউ বলছেন রাস্তায় গেলেই হাসির ঢঙে বলল 5 বছর চাইছে, কেউ একজন ফেসবুকে সরকারের লোক 5 বছর থাকার আহ্বানজনিত স্ট্যাটাসগুলো শেয়ার করেন। তো এগুলো তো এক ধরনের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। প্রিন্স ভাই, আপনার কাছ থেকে ওই বিষয়ে একটু মানবিক করিডোর নিয়ে আপনার মন্তব্য একটু নেওয়াটা আসলে দরকার। আপনারাও তো একটু গুরুত্বপূর্ণ দল বাংলাদেশের, সেক্ষেত্রে মানবিক করিডোর বিষয়ে আপনার আসলে এটা কি? না, আমি খুব যদি বলেন, এই ঘটনার শুরুতে আমরা আমাদের দল এবং বাম জোটের স্টেটমেন্ট দিয়ে বলেছি। আমি শুধু ছোট্ট ভূমিকা দিই এখানে, উনি অনেকগুলো তথ্য যেটা দিয়েছেন খুবই কারেক্টলি।
যে আমরা দেখি, আপনি পৃথিবীর অনেকগুলো দেশের এই ধরনের করিডোরের জায়গাগুলো যদি দেখি, আলটিমেটলি এইটা একটা বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্য সাধনেই কাজ করেছে এবং যুদ্ধ অবস্থা বিরাজ করার কাজটা করছে। তো এইখানে মানবিক করিডোর দেওয়ার নামে আলটিমেটলি এইখানে আরকান আর্মি, মায়ানমারের সরকার যে জটিলতা তৈরি করবে, তার প্রভাব আলটিমেটলি বাংলাদেশে একটা যুদ্ধ অবস্থায় তৈরি হবে বলে মনে করি আমরা। সেই যুদ্ধ অবস্থার একটা কালমিনেশন, অনেকে ওইখানে যে একটা পৃথক রাষ্ট্র গঠনের কথা বলে, সেই পৃথক রাষ্ট্র গঠন করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটা হুমকির সম্মুখীন ওই ধারা আগায় যাওয়ার কাজটা করবে, যেটা সবচেয়ে বড় কাজ যেটা করবে, যেটা মানুষের মনে উকি মারছে, এবং এটা আমরাও ওটা বলেছি যে বাংলাদেশের যুদ্ধ অবস্থা এবং অনেক ঘটনাগুলোকে ইনভাইট করে সামনে এনে, সে ইনভাইট শুধু আমরা না, আমাদের বাইরের অনেক শক্তি আছে যারা এখানে একটা দুর্বল সরকার দেখতে চায়, অনির্বাচিত সরকার দেখতে চায়, তাহলে তাদের অনেক এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে। এই সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাইবে, এবং আমরা যে একটা নির্বাচিত সরকারের মধ্য দিয়েই যে আমরা গণতান্ত্রিক ধারা করতে চাই, সেটা হবে না। এটি একটা দিক। আর একটা সিম্পল বিষয় আপনি খেয়াল করেন, ধরেন যদি একটা নির্বাচিত সরকারও থাকতো, এত বড় একটা ঘটনা যদি সামনে আসতো, ওই সরকারের মধ্যে যদি বিন্দুমাত্র গণতন্ত্রের চিন্তা এবং উপাদান কিছুটা হলেও থাকতো, তাহলে কিন্তু সে কিন্তু শুধু পার্লামেন্টে আলোচনা করে বা সরকার ডিসিশন নিত না, অন্যান্য এখানে যে রাজনৈতিক দল বা গোষ্ঠী তাদেরকে ঐক্যবদ্ধ করে নিত, যদি কারোর ক্রিয়ানক না হতো। কিন্তু আপনি দেখেন এই সরকার কিভাবে একেবারে সাবলীলভাবে সে তার কাজটা কিন্তু করার কাজটা করছে। সুতরাং তাদের এই উদ্দেশ্য নিয়ে যেমন সে চাক না চাক সেই প্রশ্ন আসছে, এবং আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে এই ভূরাজনৈতিক বিবেচনায় এই অঞ্চলে সাম্রাজ্যবাদ, বিশেষ করে আমেরিকার ক্রিয়ানকে আমরা পরিণত হতে যাচ্ছি, যারা দীর্ঘদিন ধরে কিন্তু এই অঞ্চলে নানামুখী প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, অন্যরাও করছে। এখানে ভারত, চীন যার যার স্বার্থ এখানে আছে, এবং তারা এদের এই কি বলবো প্রভাব বাদ দিয়েই এটা করতে চাইছে। কারণ আপনি জানেন ওই ভূ অঞ্চলকে, বঙ্গোপসাগরকে ঘিরে নানা ধরনের সুবিধা অসুবিধার বিষয় আছে, চীনের সিল্ক রুট সহ নানা ধরনের ঘটনা আছে। এটা কিন্তু পুরো বিশ্ব রাজনীতিরও একটা পার্ট। সেই পার্টে প্রভাব বিস্তার করা সহ নানা ঘটনাই এখানে ঘটবে, যার মধ্যে বাংলাদেশ যদি ঢোকে, পুরো বাংলাদেশের জনগণ আমরা সাফার করব। এবং সম্প্রতিকালে আমরা ভারত পাকিস্তান যার যুদ্ধোন্মাদনা এবং নানা ঘটনা দেখছি, এটা দেখবেন। এই সুযোগে খালি এই কথাটুকু আমি একটু মনে করে দিতে চাই, সারা বিশ্ব থেকে তো আমরা আর আইসোলেটেড কিছু না, সারা বিশ্বেও কিন্তু এক ধরনের যুদ্ধোন্মাদনা বিরাজ করছে। এগুলো আমাদের মনে রাখতে হবে। মনে রেখে যে কোনোভাবে হোক আমাদের দেশবাসীকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ করা এবং নির্বাচিত সরকারের মধ্য দিয়েই যাতে এই কাজটা হয়, সেই জায়গায় আমাদের যেতে হবে। জি, প্রিন্স এবং ডাক্তার জাহাদির রহমান আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাই, যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।